জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল। হাত ধুয়ে বসা বাগধারার অর্থ। উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে? খেয়াল করে দেখেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম হোসেন আজকে নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন সমাধান। অর্থাৎ গত 25 সালের 25শে অক্টোবর মাসে একটি পরীক্ষা হয়েছিল খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক। এই উপখাদ্য পরিদর্শক পদে বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। বর্ণচোরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? দেখেন একটু ভালো করে, বর্ণচোরা যে একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটা কোন সমাসের বৈশিষ্ট্য? এটা কি রূপক কর্মধারায় নাকি উপপাদ উপমান নাকি বহুব্রীহি? তো আমরা জানি বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্যটা কি, সেটা পূর্বপদ বা পরপদ কোনো পদের অর্থ না বুঝে ভিন্ন একটা অর্থ বুঝাবে। যেমন গায়ে হলুদ যদি বলা হয়, তো গায়ে হলুদ দ্বারা কি বোঝায়? যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তো এখানে গায়ে হলুদ দ্বারা গা কেউ বুঝায় না, মানে শরীরকেও বুঝাচ্ছে না, হলুদ কেউ বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কি ওই অনুষ্ঠানটাকে। গলায় গামছা, গলায় গামছা দ্বারা কি গলা কেউ বুঝায় নাকি গামছা কেউ বুঝায়? একটা কেউ বুঝাচ্ছে না। গলায় গামছা দ্বারা বুঝায় ওই ব্যক্তিকে, যার যে ব্যক্তির গলায় কি আছে? গামছা আছে। তাহলে গলায় গামছা যার, এটা বহুব্রীহি সমাসের উদাহরণ, মানে বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য। এছাড়া উপমান সমাসের বৈশিষ্ট্য আমরা জানি, উপমান কর্মধারা। কর্মধারা সমাসের বৈশিষ্ট্যতে হচ্ছে যে অ্যাডজেক্টিভের সাথে কি হওয়া, নাউনের কি হওয়া, মিলিত হওয়া। অথবা দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে কি হয়ে যায়? প্রথম নাউনটা তো এমনিতেই অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা তো আমরা এমনিতেও জানি। এটা হচ্ছে কর্মধারা সমাসের একটা বৈশিষ্ট্য। কিন্তু উপমান কর্মধারা বলতে কি বোঝায়? যে একটা অ্যাডজেক্টিভের সাথে একটা নাউন বা নাউনের সাথে অ্যাডজেক্টিভ যে আপনি তুলনা করতেছেন, এই তুলনাটা কোনো না কোনো দিক থেকে এটার মধ্যে কি থাকতে হবে? বাস্তবতা থাকতে হবে, অথবা বৈশিষ্ট্যগতভাবে মিল থাকতে হবে। যেমন আমরা যদি বলি যে কাজল কালো, খেয়াল করে দেখেন কাজল এবং কালো দুইটার বৈশিষ্ট্য এক কিনা? এক। কাজলের সাথে আমরা কালো তুলনা করছি, কাজলের মতো কালো, কাজলের নাই কালো। তো কাজল দেখতে কালো, কালো দেখতে কালো, এটা হচ্ছে কি উপমান কর্মধারার বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে রূপক কর্মধারার বৈশিষ্ট্য। যেমন দেখেন যে মনোমাঝি, খেয়াল করে দেখেন এটাও কর্মধারার সমাস কি, যে হয় দুইটাই নাউন হবে, আর দুইটা নাউন যদি হয় পাশাপাশি বসে তাহলে এমনিতে প্রথম নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা কর্মধারার সমাসের বৈশিষ্ট্য। কিন্তু রূপকটা বুঝতে হবে। যেমন উপমান উপমিতের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করবেন, পূর্বপদ এটা পরপদ। দেখেন তো কাজল চোখে দেখতে পাওয়া যায় কিনা? এটা দেখতে পাওয়া যায়। কালো কিন্তু চোখে দেখতে পাওয়া যায়। পুরুষ সিংহ, এটা যদিও উপমিত, তো পুরুষও চোখে দেখা যায়, সিংহও কিন্তু চোখে দেখা যায়। কিন্তু এই রূপকের বৈশিষ্ট্য হচ্ছে যে দেখেন একটা পদ দেখা যায় না, একটা পদ দেখা যাবে, মানে চাক্ষুষ না, অনুভব করা বিষয়, কিন্তু চোখে দেখা যাবে না। মন, দেখেন তো মন আমরা অনুভব করতে পারি, কিন্তু মন বলতে কি, মন দেখতে কেমন, এটা কি আমরা কখনো দেখেছি? কখনো কিন্তু দেখিনি। তার মানে দেখেন এখানে একটা পদ দেখা যাবে না, চাক্ষুষ না, আর একটা পদ কিন্তু দেখা যায় বা বোঝা যায়। যেমন মাঝি, মাঝি আমরা দেখতে পাই কিনা? নৌকার মাঝি দেখা যায়। এটা হচ্ছে রূপক। যখন দেখবেন যে একটা অংশ দেখা যায় চাক্ষুষ, আর একটা অংশ কি নয়, চাক্ষুষ নয়, এটা নাম হবে কি? রূপক কর্মধারা। তাহলে এটা কি হয়ে যাবে? রূপক কর্মধারা। তাহলে এটাও হইলো না। এখন একটাই থাকলো উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষের বৈশিষ্ট্য কি? উপপদ তৎপুরুষের বৈশিষ্ট্য হচ্ছে, এটার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বিশেষ্য পদের সাথে ক্রিয়া পদের সম্পর্ক হবে, নাউনের সাথে ভার্বের সম্পর্ক হবে। বিশেষের সাথে সম্পর্ক হবে কোন পদের? বিশেষের সাথে সম্পর্ক হবে, ক্রিয়া পদের সম্পর্ক হবে। এটা আমরা বুঝবো কিভাবে? যখন আমি ব্যাস বাক্য করতে যাব। বর্ণচোরা বলতে কি বুঝায়? আর বলে যে বর্ণচোরা, বর্ণচোরা মানে কি? যে লোকটা বর্ণ চুরি করে, অর্থাৎ বর্ণ চুরি করে যে, এটা ব্যাস বাক্য কি হবে তাহলে? বর্ণ চুরি করে যে। দেখেন বর্ণ চুরি করে যে, তো এখানে দেখেন যে বর্ণ যে শব্দটা আছে, এই বর্ণ মানে কি? রং, কালার, এটা হচ্ছে নাউন বা বিশেষ্য পদ। আর চুরি, চুরি করা, চুরি করা, চুরি শব্দটা কিন্তু ক্রিয়াবাচক একটা শব্দ। তাহলে চুরি, চুরি করা মানে কি? এটা ক্রিয়াপদ, ভার্ব। তাহলে যখন আমরা ব্যাস বাক্য করবো তখন যদি দেখি যে বিশেষ্য পদের সাথে ক্রিয়াপদ আসতেছে পাশাপাশি, তার মানে এটা হবে উপপদ তৎপুরুষ। তবে তৎপুরুষের বৈশিষ্ট্য যেটা আর কি, তাই না? উপপদ তৎপুরুষ হবে। এখন খেয়াল করে দেখেন, এরপর যদি আমরা ভালো করে দেখি যে খেচর, খেচর মানে কি? খে চড়ে যে, খে মানে এখানে আকাশ। তাহলে আকাশে যে চড়ে বা উড়ে, আকাশের উপরে যে চড়ে, আকাশের উপরে যে উড়ে, সেটা হলো কি? খেচর। এখন এই খেচরটা কোন সমস্যা? উপপদ তৎপুরুষ। কেন হবে? খে চড়ে যে মানে আকাশে চড়ে যে, তাহলে আকাশটা কিন্তু ক্রিয়া বিশেষ্য পদ, আর চড়ে, চড়ে, চড়ে মানে কি? উঠে, এটা হলো ক্রিয়াপদ। তাহলে বিশেষ্য পদের সাথে ক্রিয়াপদের যে একটা মিলন হচ্ছে বা এখানে যে একটা সম্পর্ক হচ্ছে, এটাই হলো কি? উপপদ তৎপুরুষের বৈশিষ্ট্য। তাহলে এখানে সেই অপশন যে কি হয়ে যাবে? উপপদ তৎপুরুষ। এরপর যদি আমরা দেখি হি ইজ আউট ফর ইয়োর ব্লাড। এখন দেখেন হি ইজ আউট ফর ইয়োর ব্লাড, মানে হি ইজ আউট, সে বাইরে, ফর ইয়োর ব্লাড, তোমার রক্তের জন্য, তাই না? এরকম তো অর্থ দেয় নাকি? সে তোমার রক্তের জন্য বাইরে বা বেরিয়েছে, এটা হতে পারে। আবার দেখেন সে তোমার রক্ত খুঁজছে, এটাও হতে পারে যে হি ইজ আউট ফর ইয়োর ব্লাড,
সে হয়তো বাইরে গেছে কিসের জন্য, তোমার রক্তের জন্য, মানে রক্ত খোঁজার জন্য। তার মানে এটাও কিন্তু আমরা চিন্তা করতে পারি। কিন্তু এখানে দেখেন আবার সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, হি ইজ আউট ফর ইওর ব্লাড। সে এখন কি হয়ে গেছে, বাইরে গেছে, নিয়ন্ত্রণহীন হয়ে গেছে ফর ইওর ব্লাড, তোমাকে কি, তোমাকে তোমার শরীর থেকে রক্ত ঝরার জন্য, তোমাকে মেরে ফেলার জন্য। এটাও কিন্তু ভাবার্থ হিসেবে ওইভাবে আসতেছে না। এখন দেখে যে সে তোমার অভিজাত্যের বাইরে, এটাও তো হইতে পারে যে শি ইজ আউট অফ ইওর ব্লাড, হি ইজ আউট, সে হলো বাইরে কি, তোমার রক্তের বাইরে, মানে তোমার যে আভিজাত্য আছে সে আভিজাত্যের বাইরে গেছে, তোমার রক্তের কেউ না। কিন্তু এখানে এক্স্যাক্টলি যেটা সঠিক উত্তর হবে যে সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, হি ইজ আউট, সে প্রতিজ্ঞা এখানে ভাবার্থ হিসেবে আসবে। এই ডিফারেন্ট টাইপের অনুবাদগুলো কিন্তু সঠিক উত্তর হয়ে থাকে। তাহলে এখানে কি অর্থ দিবে হচ্ছে সে তোমাকে আক্রমণ করতে গিয়ে বা করতে প্রতিজ্ঞাবদ্ধ। হাত ধুয়ে বসা বাগধারার অর্থ, তো আমরা তো জানি যে বিড়াল তপস্বী মানে কি, ভণ্ডামি করা। তাহলে ভণ্ডামি করা কি অর্থ দিবে? হাত ধুয়ে বসা মানে কি বলেন তো? হাত ধুয়ে বসা মানে কি? হাত ধুয়ে বসা মানে দুইটা অর্থ বুঝায়, একটা হচ্ছে খাবার খাওয়ার অর্থে বোঝায়, আর একটা হচ্ছে সাধারণত যেটা বোঝায় যে কারো দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাও। হাত ধুয়ে বসা মানে কি, যখন আমি হাত ধুয়ে বসি তখন আর দুনিয়ার অন্য কোনো কাজ করতে আমি কিন্তু পারি না। তাহলে আমি কি হয়ে গেলাম, পৃথক হয়ে গেলাম কিনা, পৃথক হয়ে গেলাম। তাহলে এখানে যেটা বিষয়টা বোঝাচ্ছে যে হাত ধুয়ে বসা এটা অপেক্ষা হবে কিনা, অপেক্ষা অর্থ দিবে না, শুরু করার অর্থ দিবে না। মূলত হাত ধুয়ে বসা শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব না রাখা, দায়িত্ব থেকে মুক্ত হওয়া, অথবা নিজেকে দায়িত্ব থেকে বের করে নেওয়া। এটাই হলো কি হাত ধুয়ে বসা বাগধারার যে অর্থ, সেটাই হচ্ছে কি এক্স্যাক্টলি, এটা হচ্ছে সঠিক অর্থ। তো এইগুলো আপনাদেরকে খুব সুন্দর করে কিন্তু বাসায় অনুশীলন করতে হবে, এমন ভাবে অনুশীলন করতে হবে যাতে করে আপনাদের এই প্রশ্নগুলো যদি আবার রিপিট হয় আর কোনো সমস্যা যেন না হয়। এবার আরেকটা দেখেন গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যদিও বা বিগত পরীক্ষাগুলোতে, চাকরি পরীক্ষাগুলোতে তার সম্পর্কে তেমন প্রশ্ন আসেনি, তবে এখন আসবে বা আসতেছে। সেটি হলো, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই উক্তিটি কোন ব্যক্তির বা কোন কবি সাহিত্যিকের বা কার? এখানে চারটা অপশন দেওয়া আছে, কাজী নজরুল ইসলাম, কবি শামসুর রহমান, ইসমাইল হোসেন সিরাজি, হেলাল হাফিজ। তো এই যে আপনারা যখন এই ক্লাসটি দেখবেন, এই ক্লাসটি যখন দেখবেন তখনই কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তারপর দেখবেন যে উত্তরটা ঠিক আছে কিনা। এখন এরকম উক্তির সামনে আসতে পারে যে এখন যৌবন যার, খেয়াল করে দেখেন, এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। খেয়াল করে দেখেন, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই উক্তিটি কে বলেছেন? যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়েছে 1974 সালে। এছাড়াও তাকে 1976 সালের 18 ফেব্রুয়ারি এই কবি কাজী নজরুল ইসলামকে তার পরিবার সহ বাংলাদেশে চিরস্থায়ীভাবে নিয়ে আসা হয়েছে। স্থায়ীভাবে নিয়ে এসে তাকে ওই বছরই 21শে পদক প্রদান করা হয়, ওই বছরই তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, ওই বছরই তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। এখন তাকে 21শে পদক, বিশেষ করে তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিলেও সাংবিধানিকভাবে তিনি স্বীকৃতি পেয়েছেন 2024 সালে ডিসেম্বর মাসে। এটা সাংবিধানিকভাবে তাকে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও কাজী নজরুল ইসলামের একটা পরিচয় ছিল যে তিনি শুধু জাতীয় কবি না, তিনি বিদ্রোহী কবি, তিনি বিশ্ব মানবতার কবি। এরকম আসতে পারে যে বিশ্ব মানবতাবাদের অথবা মানবতাবাদের কবি কাকে বলা হয়, এই ব্যক্তিটাই হলেন কি কাজী নজরুল ইসলাম। তার অনেক কিছু সাহিত্যকর্ম আছে, তার কবিতার সংকলন আছে, তার গান আছে, কথিত আছে তার এ পর্যন্ত প্রায় 8,000 গানের, যতগুলো গান আবিষ্কার করেছে এ পর্যন্ত, তার মধ্যে প্রায় 8,000 গানের সুর করা সম্ভব এখনো হচ্ছে না। এবং পৃথিবীর তিনি একমাত্র কবি যিনি এত বেশি গান লিখেছেন, অন্য কোনো কবি এত বেশি গান লিখতে পারেনি। একজন সাহিত্যিক হিসাবে এত গান আর কেউ লিখতে পারেনি। তিনি সাহিত্যিক হিসাবে, তিনি যদিও বা গীতিকার না, তারপর সাহিত্যিক হিসাবে তিনি কি করেছেন, অনেক গান লিখেছেন। কাজী নজরুল ইসলামের অন্যতম ছদ্মনাম হচ্ছে কি ধূমকেতু, তাই না? তারপর হলো কি অকবর চন্দ্র ভাস্কর। কাজী নজরুল ইসলামের অন্যতম যে ছদ্মনামগুলো আছে, ধূমকেতু, শ্রীকাঁধে বাড়ি, তাই না, নুরুল ইসলাম, কলহন মিশ্র, এই যে বিষয়গুলো আছে, এই তথ্যগুলো কিন্তু আপনাদের সুন্দর করে পড়তে হবে। এছাড়া কাজী নজরুল ইসলামের অন্যতম যে সুরলিপি আছে, বুলবুল আছে, এগুলো তার গানের সংকলন। হ্যাঁ, এছাড়া তার নাটক আছে আলেয়া, মধুমালা, ঝিলিমিলি, হ্যাঁ, তারপর হচ্ছে কি পুতুলের বিয়ে। এছাড়া তার হচ্ছে যে বিভিন্ন কাব্যগ্রন্থ, যেমন ব্যথার দান, রিক্তের বেদন, হ্যাঁ, তারপর হলো কি সাম্যবাদী, তার একটা কবিতা আছে সাম্যবাদী কবিতা। এছাড়াও তার নারী কবিতা আছে। এছাড়া দেখেন বিভিন্ন ধরনের, হ্যাঁ, ফণিমনসা, এগুলো তার কাব্যের নাম, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। এছাড়া তার একটা জীবনের প্রথম যে মানে একটা রচনা ছিল কি বাউন্ডুলে আত্মকাহিনী, যেটা তিনি 20 বছর বয়সে লিখেছিলেন। এটাই ছিল কবি হিসাবে তার প্রথম কি কোনো একটা সাহিত্যকর্ম। এছাড়াও
তার অন্যতম একটা কাব্যগ্রন্থ আছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ, যেটা 1922 সালে প্রকাশিত হয়। এটা 1921 সালে থেকে তিনি লেখা শুরু করেন। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা ছিল কি প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, তাই না, এবং সর্বশেষ কবিতা ছিল মহরম। এছাড়াও তার অন্যতম একটা কাব্যগ্রন্থ ছিল সঞ্চিতা, যেটা তিনি কাজী নজরুল ইসলাম তার একটা কাব্য সঞ্চিতা, যেটা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেছিলেন। এই যে তথ্যগুলো একটু বিস্তারিত আপনারা পড়বেন আর কি। এছাড়াও দেখেন যে ইসমাইল হোসেন সিরাজি, তিনিও বাংলা সাহিত্যের অন্যতম একজন কি কবি এবং সাহিত্যিক, মুসলিম কবি সাহিত্যিক, বিশেষ করে আধুনিক যুগে। এই আধুনিক যুগে যে সমস্ত মুসলিম কবি সাহিত্যিক আছে, যেমন কাজী নজরুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজি, তারপর হলো কি আল মাহমুদ, ফরুক আহমেদ, জসিমউদ্দিন, গোলাম মোস্তফা, মীর মোশাররফ হোসেন, এই সমস্ত কবি সাহিত্যিক কিন্তু আপনাদের পড়তে হবে এখন। আচ্ছা, এরপর দেখেন হেলাল হাফিজ। এই হেলাল হাফিজ কে ছিলেন? হেলাল হাফিজ ছিলেন একজন কি অন্যতম একজন কি কবি সাহিত্যিক ছিলেন। তিনি তার একটা অন্যতম উপাধি হচ্ছে প্রেম এবং দ্রোহের কবি, মানে তার ভিতরে বিদ্রোহী একটা ভাব ছিল, তার ভিতরে যেমন প্রেম ছিল, তার কবিতা প্রেম এবং দ্রোহ দুইটা পাশাপাশি কিন্তু পাওয়া যায়, যেটা আসলে খুবই বিরল একটা ঘটনা, যে বাংলা ইতিহাসে, বাংলা সাহিত্য ইতিহাসে আর দ্বিতীয় কোনো কবি সাহিত্যিক নাই যাকে প্রেম এবং দ্রোহ একসাথে উপাধি দেওয়া যায়, প্রেম এবং দ্রোহের কবি। তো তিনি 69 যখন গণ অভ্যুত্থান হয়েছিল, সেই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় তিনি অন্যতম দুইটা উক্তি করেছিলেন, যে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই দুইটা উক্তি কিন্তু তার একটা দ্রোহমূলক একটা অন্যতম একটা শ্রেষ্ঠ একটা কি আছে, দ্রোহমূলক একটা সাহিত্যকর্ম আছে, যে জলে আগুন জ্বলে। মনে রাখবেন, যে জলে আগুন জ্বলে, যে জলে আগুন জ্বলে। হ্যাঁ, এটা কিন্তু তার অন্যতম একটা শ্রেষ্ঠ কি, শ্রেষ্ঠ একটা কাব্য সংকলন। এটা অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন, কবি হেলাল হাফিজ। এই কবি হেলাল হাফিজকে 2025 সালে 21শে পদক প্রদান করা হয়। 2025 সালে 21শে পদক যখন ঘোষণা করা হয়, কবি হেলাল হাফিজকে দেওয়া হয়েছিল মরণোত্তর 21শে পদক। তো একটা দুঃখের বিষয় আছে, বাংলাদেশে সাধারণত একটা মানুষ জীবিত থাকতে তাকে সম্মান করা হয় না, মরে যাওয়ার পর আসলে তাকে সম্মান করা হয়, যেটা আসলে আমার কাছে অবান্তর মনে হয় আর কি। একটা মানুষকে জীবিত থাকা অবস্থায় তাকে সম্মানিত করা উচিত আমার দৃষ্টিকোণ থেকে। তো মরণোত্তর তিনি কি পেয়েছেন? 21শে পদক পেয়েছেন। এই তথ্যটাও কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে উক্তিগুলো আছে একটু ভালো করে আপনারা পড়বেন। এরপরে যে প্রশ্নটা আছে, নত্যবিধান বাংলা ব্যাকরণে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? খেয়াল করে দেখেন, নত্যবিধান। তো আমরা জানি যে উৎস অনুযায়ী শব্দ হলো 5 প্রকার। সেই 5 প্রকার কি কি? একটা হলো কি পদ, বলেন তো দেখি, তৎসমূহ। উৎস অনুযায়ী কি শব্দ? উৎস অনুযায়ী শব্দ হলো 5 প্রকার। একটা হলো তৎসমূহ, তারপর হলো কি অর্ধ তৎসমূহ, এরপর হলো কি অর্ধ তৎসমূহ, এরপর হলো কি শব্দ? তদ্ভব শব্দ, এই যে তদ্ভব। এরপর হলো দেশি শব্দ, আর একটা হলো কি শব্দ? বিদেশি শব্দ। তো খেয়াল করে দেখেন, এই তৎসম শব্দের বেলাতেই শুধু নত্যবিধান সত্যবিধানটা প্রযোজ্য। এই মূর্ধন্য ন বা মূর্ধন্য স, মূর্ধন্য ন বা মূর্ধন্য স অন্য কোনো শব্দ হয় না, শুধু তৎসম শব্দ হয়। আর একটা শব্দ হতে পারে, সেটা হচ্ছে অর্ধ তৎসম। এই দুইটা ক্ষেত্রে সাধারণত নত্যবিধান সত্যবিধানটা প্রযোজ্য। অর্ধ তৎসমেও মাঝে মাঝে হতে পারে, কিন্তু বাকি যে 3টা শব্দ আছে, তদ্ভব শব্দ, তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা শব্দ, এই তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ, এই 3টা শব্দ কখনো নত্যবিধান সত্যবিধান মানে না। মানে এই 3 ধরনের শব্দ কখনো মূর্ধন্য না মূর্ধন্য স হয় না, এই 3টাতে মানবে না। তাহলে এখানে যেটা বলা আছে যে নত্যবিধান বাংলা ব্যাকরণে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই তদ্ভবের সাথে তো না, কারণ এটার সাথে তো নত্যবিধান সত্যবিধান যায় না। দেশি শব্দের সাথেও যায় না, বিদেশির সাথেও যায় না, যায় কার সাথে? তৎসম শব্দের সাথে। তার সঠিক উত্তর কি হবে? তৎসম শব্দ। এরপর দেখেন, বাহুতে ভর করে চলে যে। তো সাব্যসচী, আমরা তো এগুলো অর্থ জানি, সমান তালে যার 2 হাত চলে, তাই না? তারপর হচ্ছে ভুভুক্ষা, সাব্যসাচী হবে না, ভুভুক্ষা হবে না, বাহুঙ্গ হবে না, ভুজঙ্গ হতে পারে। ভুজঙ্গ শব্দ অর্থ হচ্ছে কি? বাহুর উপরে ভর দিয়ে যে চলে তাকে বলা হয় কি? ভুজঙ্গ। যে বাহুর উপরে, এই 2 বাহুর উপর কি দিয়ে চলে? ভর দিয়ে চলে, তাকে কি বলা হয়? ভুজঙ্গ বলা হয়। এগুলো আপনাদের এই এক কথা প্রকাশ দেখেন বেশ কয়েকটা চলে আসছে। এবার হলো জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল, এটা কি তুর্কি ভাষা থেকে এসেছে? জঙ্গল শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। তুর্কি ভাষা হচ্ছে বাবা, বিবি, বেগম, আল খাল্লা, কুরমা, কুর্তা, দারোগা, বাবু, মুসলেকা, চাকর, লাশ, এরপর হলো কি গালিচা, ছুরি, চাকু, বন্দুক, তোপ, বারুদ, এই শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ। তাহলে এর মধ্যে জঙ্গল তো এর ভিতরে নাই। এরপর দেখেন পরবর্তী যদি অপশনগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, এই যে শব্দ প্রকরণ যেটা আছে, এই শব্দ প্রকরণ থেকে 11-20 গ্রেডের চাকরি পরীক্ষায় একটা হলেও প্রশ্ন কিন্তু থাকবেই। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রতিশব্দ, শব্দার্থ, সমার্থক শব্দ, এই টপিকগুলো কোনো মিস হয় না। গুজরাটি শব্দ আমরা তো জানি হরতাল, জয়ন্তী,
খদ্দর, এগুলো হচ্ছে গুজরাটি শব্দ। ফার্সি শব্দ তো অসংখ্য আছে, এর কোনো ইয়ত্তা নেই। উর্দু শব্দ বাংলা ভাষায় এইভাবে যে অন্যান্য শব্দের যে প্রভাব, এই এতটুকু প্রভাব নেই। উর্দু ফার্সি আরবি পাশাপাশি হওয়ার কারণে এটা কিন্তু ওইভাবে হয় না। তাহলে এখানে দেখেন, তাহলে উর্দু হচ্ছে না, তাহলে একটাই হতে পারে ফার্সি শব্দ। মনে রাখবেন যে জঙ্গল শব্দটা হচ্ছে কি শব্দ, ফার্সি ভাষা থেকে এসেছে। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, খেয়াল করে দেখেন, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই ডর মানে কি? ডর শব্দের অর্থ হচ্ছে ভয়। এই ডর শব্দটা হচ্ছে একটা হিন্দি ভাষার শব্দ এবং এটা হলো একটা হিন্দি ভাষার একটা ধাতু, হিন্দি ধাতু বলতে পারেন। হিন্দি ভাষার একটা ধাতু বা ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। তো আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, তো খেয়াল করে দেখেন যে আমি কি ভয় পাই সখী হে বন্ধু, আমি কি ভয় পাই ভিখারি রাঘবে। একজন ভিখারি যত বড়ই রাঘব বলের মতো হোক না কেন, তাকে কি আমি ভয় পাই? কখনোই না। তা যদি কখনো ভয়ের অর্থ থাকে, এটা সাধারণত অপাদান হয়। অপাদান কারণটা বিভিন্ন কারণে অপাদান হতে পারে। রক্ষিত অর্থ হতে পারে, বিচ্যুত অর্থ হতে পারে, জাত অর্থ হতে পারে, আরম্ভ অর্থ হতে পারে, স্রোত অর্থ হতে পারে, রক্ষা অর্থ হতে পারে, ভয় অর্থ হতে পারে। বিভিন্ন অর্থে কিন্তু কি হয়ে যায়, অপাদানটা হতে পারে। তো যেহেতু এখানে ভয় আছে, মানে যদি ভয় শব্দটা থাকে, এই শব্দটা যদি থাকে বাক্যের ভিতর, অথবা ভয় যদি বুঝায়, সেটা অপাদান হয়ে যায়। তাহলে বুঝলাম যে এখানে অপাদান হবে। কোন বিভক্তি হবে? যেহেতু বলছে রাঘবে, রাঘবের শব্দটা মূল শব্দ হচ্ছে রাঘব, বলে না রাঘব বল, এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, রাঘবে হয়ে গেছে। তাহলে অবশ্যই এটা কি হবে? সপ্তমী বিভক্তি হবে। এরপর যেমন দেখেন, উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে, খেয়াল করে দেখেন। এটা একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন। একটা বিষয় খেয়াল করে দেখেন, সাধারণত পরীক্ষায় যেমন আসে যে কদবেল, এখানে কি কদবেল শব্দে কদ কি অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু এই প্রশ্নটা একটু ডিফারেন্ট এসেছে। শব্দের প্রয়োগ না দিয়ে সরাসরি উপসর্গ দিয়ে বলেছে যে অপটা কি অর্থে ব্যবহার হয়েছে। যেমন আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা নিজেরাই পারবেন। কাজ মানে কি? সাধারণত কাজ, এর সামনে যদি আমি অপযুক্ত করি তাহলে কি হয়ে যায়? অপকাজ। অপকাজ মানে কি? খারাপ কাজ। আলাপ, আলাপ, লাপ, আলাপ, আলাপ, আলাপ মানে কি? গল্প গুজব করা। তো এর সামনে যদি আমি অপযুক্ত করে যাই, আলাপ থেকে অপলাপ, অপলাপ মানে হচ্ছে কি করা? বাজে কথা বলা। হ্যাঁ, মানে বাজে বাজে কথা বলা বা কি করা, মন্দ কথা আর কি বলা, মন্দ বকা। এরপর যদি আমরা বলে থাকি অপলাপ, অপকাজ, এবার দেখেন যে নাম বলতে সাধারণ একটা নাম বোঝায়, এর সামনে যদি আমরা অপযুক্ত করে দেয় তাহলে কি হয়ে যাচ্ছে? অপনাম। অপনাম মানে কি? খারাপ নাম। তাহলে এখানে অপটা কি অর্থ দেয় এবার বুঝেন। এটা খারাপ অর্থ দেয়, মন্দ অর্থ দেয়, নিকৃষ্ট অর্থ দেয়। তাহলে এটা কি অপারগতা অর্থ দেয়? অপারগতা মানে কি? যেটা পারে না, এটা অর্থ দেয়। হীনতা মানে কি বোঝায়? হীনতা মানে ছাড়া। তাই না? হীন মানে হচ্ছে নিচু, আর হীনতা মানে ছাড়া, ব্যতীত, এগুলো এটা অর্থ দিচ্ছে না। সংকীর্ণতা বুঝেন। সংকীর্ণতা হচ্ছে কি? সংকীর্ণ মানে কি? একবারে না থাকে না, সংকীর্ণ মানে হচ্ছে একটু ছোট হয়ে যাবে, এটাকে বলে সংকীর্ণতা। তাহলে এখানে কি হয়ে যাবে? নিকৃষ্ট অর্থ দিবে। তাহলে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? নিকৃষ্ট অর্থেই ব্যবহৃত হচ্ছে। তো চাকরি প্রত্যাশী বৃন্দ, আমাদের এই যে বিদ্যাবাড়ি যে আয়োজন, সেই আয়োজনগুলোর অন্যতম একটি ছিল বিগত সালের প্রশ্ন সমাধান। তো আজকে কিন্তু আপনাদেরকে এই খাদ্য অধিদপ্তরের যে উপখাদ্য পরিদর্শক এই পদে আসা যে বাংলা প্রশ্নগুলো ছিল, সেই বাংলা প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে কি করলাম? সুন্দর করে সমাধান করলাম। এবং আমি আপনাদের কাছে এই প্রশ্নগুলো কিন্তু একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনারা শুধু এই প্রশ্ন যখন পড়বেন এভাবে না পড়ে এটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবেন। কারণ কি? ব্যাখ্যা বিশ্লেষণ করলে হয় কি, যে ওই টপিক থেকে যদি আবার প্রশ্ন হয়, অনেক সময় রিপিট প্রশ্ন হয়। তো আমরা জানি যে খাদ্য অধিদপ্তরের অধিকাংশ চাকরি পরীক্ষা দেখবেন যে 80% প্রশ্ন কি হয়ে যায়? রিপিট হয়, বিগত সালের প্রশ্ন আসে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 90% 95% প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে, সচরাচর হয় আর কি। তো অ্যাটলিস্ট 80% কিন্তু আপনাদের রিপিট হবে। তো এই জন্য প্রশ্নগুলো এমন ভাবে পড়া, ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়া, যাতে করে আপনাদের ওই রিপিট প্রশ্ন না হলে ওখান থেকে যদি আলোচনা থেকে অনেক সময় কমন আসতে পারে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী যে আয়োজনগুলো, এগুলো ধারাবাহিকভাবে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সেই আয়োজনগুলো অবশ্যই উপভোগ করবেন। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।